আসসালামু আলাইকুম সুপ্রিয় চিকিৎসকবৃন্দ, মেডিকেল হায়ার স্টাডি অ্যাপস এর পক্ষ থেকে আজকে আমাদের লেকচার সিরিজে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি ডক্টর আব্দুল্লাহ আল-নোমান, FCPS পার্ট 2 ট্রেইনি। আজকে আমরা কথা বলবো আমরা কাউ মিল্ক এবং ব্রেস্ট মিল্কের একটা টপিক নিয়ে কথা বলবো। একই সাথে সাথে আমরা কথা বলবো আমাদের ব্রেস্ট ফিডিং এর যে একটা অ্যাটাচমেন্ট এবং পজিশন আছে, এই দুইটা টপিকস নিয়ে আজকে আমরা কথা বলবো। তো বিগত পরীক্ষাতে দেখা গেছে যে কাউস মিল্ক এবং ব্রেস্ট মিল্ক থেকে একটা কম্পারেটিভ একটা কোশ্চেন আসছে। সো ইন ফিউচার এখান থেকে যে কোনো ধরনের প্রশ্নই পরীক্ষাতে আসতে পারে। আর ব্রেস্ট ফিডিং যে পজিশন এবং অ্যাটাচমেন্ট এটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলেন আজকে আমরা শুরু করি। তো প্রথমে যখন আমরা একটা টপিকস পড়বো তখন আমাদের মেইন কনসার্ন থাকবে যে ওই টপিকসটা থেকে কি ক্যাটাগরির কিংবা কি ধরনের প্রশ্ন আসতে পারে। অ্যাকচুয়ালি এইটা আমাদের বেশি কনসার্ন দিতে হবে যে আমরা যখনই একটা গুরুত্বপূর্ণ বক্স অথবা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা ডিসকাশন করব, গুরুত্বপূর্ণ টেবিল আমরা ডিসকাশন করব, তখন আমাদের সেই টেবিলটা কিংবা সেই বক্স থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে সেটা সম্পর্কে একটা সম্যক ধারণা থাকতে হবে। তাহলে যেটা সুবিধা হবে যে আপনার ফোকাসটা ওভাবে থাকবে, যে আপনার ফোকাসই থাকবে যে প্রশ্নটা কেমন আসে। তো সেই রকম আজকে দুইটা টেবিল নিয়ে আমরা কথা বলবো। তো প্রথমেই ব্রেস্ট মিল্ক এবং কাউস মিল্ক নিয়ে কথা বলি। তো ব্রেস্ট মিল্ক এটা আমরা সবাই জানি যে মায়ের কাছ থেকে আসে। তো ব্রেস্ট মিল্ক আমাদের তিনটা ভাবে আমরা পেয়ে থাকি, একটা ফোর মিল্ক, একটা হাইন্ড মিল্ক, তারপরে এভাবে একটা ক্লাসিফিকেশন হতে পারে। আর একটা হইলো একটা পাই আমরা কোলোস্ট্রাম, একটা পাই আমরা প্রি মিল্ক, আর একটা পাই ট্রানজিশনাল মিল্ক, আর একটা পাই ম্যাচিউর মিল্ক, এভাবে হতে পারে। তো অ্যাকচুয়ালি ব্রেস্ট মিল্ক ইজ ভেরি এফিশিয়েন্ট ফর দ্য বেবি। আমাদের বাচ্চার অপটিমাম গ্রোথ এবং তার বেড়ে ওঠার জন্য আমাদের ব্রেস্ট মিল্কের অনেকগুলো অ্যাডভান্টেজ আছে। সো আমাদের ব্রেস্ট মিল্কটা খুব জরুরি। অনেক সময় দেখা যায় যে বাচ্চারা আমাদের কাউস মিল্ক দেয়, বাচ্চার মায়েরা বুঝে দেয় না বুঝে দেয়, ইচ্ছায় অনিচ্ছায় দিতে পারে অনেক সময়। তো সেই কাউস মিল্কটা কিন্তু বাচ্চার জন্য খুব বেশি ভালো না। তো কেন ভালো না সেই জিনিসগুলো আমরা আজকে জানবো। তো ব্রেস্ট মিল্কের আমার মেজর কনস্টিটিউয়েন্ট অথবা সবচেয়ে বেশি পরিমাণে কি থাকে সেটা হলো ওয়াটার। 80 to 90% আমাদের ওয়াটার থাকে, 88%। কাউস মিল্কও কিন্তু সেম পরিমাণে ওয়াটার থাকে। তাহলে পার্থক্যটা কোথায় হচ্ছে? পার্থক্যটা আসলে এই যে প্রোটিনে একটা পার্থক্য আছে, খুবই গুরুত্বপূর্ণ পার্থক্য। ব্রেস্ট মিল্কে প্রোটিনের কন্টেন্টটা কম, কত পার্সেন্ট? 60%। বাট টাইপটা কি? হুই টাইপ প্রোটিন। এই হুই টাইপ প্রোটিনের কিছু অ্যাডভান্টেজ আছে। সেই অ্যাডভান্টেজ গুলো কি? তো প্রথম অ্যাডভান্টেজ যেটা সেটা হলো এটা ইজিয়ার টু ডাইজেস্ট, এটা সহজে বাচ্চা হজম করে নিতে পারে। 2 নম্বর হলো ইট প্রমোটস মাসেল গ্রোথ অ্যান্ড হ্যাভ অ্যান্টি ইনফেক্টিভ প্রপার্টিস। তাহলে দেখেন এইটা কম হইলেও সে কিন্তু আমার ইজিলি ডাইজেস্ট হচ্ছে, এবং এই ইজিলি ডাইজেস্ট হওয়ার ফলে আমাদের প্রোটিন যে আমাদের মাসেল বাল্ক তৈরি করে, সে আমাদের সেই মাসেল গ্রোথটা তৈরি করছে। আলটিমেটলি আমাদের কি হচ্ছে? ওয়েট গেইনটা ভালো হচ্ছে, বাচ্চার ওজন বাড়বে, বাচ্চার গ্রোথটা ভালো হবে। একই সাথে সাথে আমাদের যে ইনফেকশন গুলো আছে সেই ইনফেকশন গুলা আমাদের বিভিন্ন যে ইনফেকশন আছে সেই ইনফেকশন গুলাতে প্রোটেকশন দেয় কি? ইমিউনোগ্লোবুলিন। সেই ইমিউনোগ্লোবুলিন গুলা কোথা থেকে আসে? প্রোটিন থেকে আসে। আলটিমেটলি আমাদের সেই ইমিউনোগ্লোবুলিন গুলা আমাদের প্রোটিন থেকে আসলো, এবং আলটিমেটলি আমাদের যে ইনফেকশন হয় তার এখানে একটা অ্যান্টি ইনফেক্টিভ প্রপার্টিজ হিসেবে সে কাজ করে। তাহলে এই যে আমাদের ব্রেস্ট মিল্কের যে প্রোটিনটা আছে সেই প্রোটিনটা আমাদের উপকার করছে। আর কাউজ মিল্কের যে প্রোটিনটা আছে সেটা কি করছে আমরা একটু দেখি। সেটা যেটা করছে, এটা আমার পরিমাণে বেশি থাকে, 80%, প্রায় 80%। বাট এই প্রোটিনটা আমার যে টাইপ সেটা হলো ক্যাজেইন টাইপ। ক্যাজেইন টাইপ প্রোটিনটা আমাদের ভারী হয় এবং এটা আনডাইজেস্টেবল হয়। আনডাইজেস্টেবল হওয়ার ফলে সে আমাদের বেবির স্টোমাকে একটা থিক কার্ডস ফরমেশন করে, যার ফলে কি হয়? তার যে অ্যাবজর্পশনটা হয় না। অ্যাবজর্পশন যদি না হয় সেগুলা কি হয়?
আমাদের আনডাইজেস্টেবল অবস্থায় সেটা আমাদের স্টুলের মাধ্যমে পাস করে, তখন বাচ্চাদের ডায়রিয়া হয়। এবং এই ডায়রিয়া থেকে আমাদের তার নিউট্রিয়েন্ট গুলো লস হয়ে যাচ্ছে, তার ইলেকট্রোলাইটস গুলো লস হয়ে যাচ্ছে, আলটিমেটলি বাচ্চার ওয়েটটা ঠিকভাবে গেইন করে না, নিউট্রিশনটা ঠিকভাবে পায় না, যার ফলে পোর ওয়েট গেইন হয়। এবং এর ফলে যেহেতু তারা নিউট্রিশন ঠিকভাবে পায় না, তার বিভিন্ন ধরনের রোগ হয়। তো এই জন্য আমরা বাচ্চাদেরকে আমাদের কাউন্সিলিং করতে হবে যে আপনারা কখনোই বাচ্চাদেরকে গরুর দুধ খাওয়াবেন না। গরুর দুধ বাচ্চার জন্য খুবই ক্ষতিকর, বিশেষ করে এই ডায়রিয়ার জন্য। 3 নম্বর যে পয়েন্টটা আমাদের, সেটা হলো এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড। ব্রেস্ট মিল্কে যে ফ্যাটি অ্যাসিড গুলো আছে সেগুলো হলো লং চেইন ফ্যাটি অ্যাসিড, লং চেইন পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, যেটা আমাদের বেবিজ ব্রেন গ্রোথের জন্য খুব হেল্প করে। আমরা পুফা বলে থাকি, হ্যাঁ, পলিআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, লং চেইন পলিআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, সেটা বাচ্চার ব্রেন গ্রোথের জন্য আমাদের হেল্প হয়। আর ব্রেস্ট মিল্কে যেটা আছে সেটা মোস্টলি স্যাচুরেটেড, মনোস্যাচুরেটেড, পলিস্যাচুরেটেডটা কত পার্সেন্ট? অনলি 5%। যার ফলে দেখা যাচ্ছে এটা কিন্তু বাচ্চার ব্রেন গ্রোথে কোনো হেল্প করছে না। তাহলে এটা তো আমার থেকে লাভ নেই, এটা একটা। আর আয়রন, আয়রন হলো মোস্টলি অ্যাবজর্ব। আমাদের কাউজ মিল্কে আয়রনের পরিমাণ বেশি, কিন্তু সেই পরিমাণ বেশি আয়রনের মাত্র 10% অ্যাবজর্ব হয়, আর ব্রেস্ট মিল্কের 50% আয়রন অ্যাবজর্বেবল। সো এটাও কিন্তু একটা রিমার্কেবল জায়গা। যার ফলে দেখা যায় যে বাচ্চাগুলো ব্রেস্ট ফিডিং করে তাদের আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া কম, কারণ আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া মোস্ট কমন এনিমিয়া। আর যে বাচ্চাগুলো কাউ মিল্ক খায় তাদের দেখা যাচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়ার পরিমাণটা হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। এখন আসি ভিটামিন। ভিটামিন এ, সি, বি এটা প্লেন্টি থাকে ব্রেস্ট মিল্কে, আর কাউজ মিল্কে এই ধরনের ভিটামিন থাকে না। তো এখান থেকে আবার একটা কাউন্টার কোশ্চেন আসে যে আমাদের তাহলে ব্রেস্ট মিল্কে ভিটামিন, দুইটা গুরুত্বপূর্ণ ভিটামিন কম থাকে, সেটা হলো ভিটামিন ডি এবং ভিটামিন কে। এই দুইটা আমাদের ব্রেস্ট মিল্কে ডেফিসিয়েন্ট থাকে। এই জন্য আমরা প্রিটার্ম লো বার্থ ওয়েট কিংবা যে বাচ্চাগুলার ওয়েট গেইন হয় না অ্যাডিকুয়েটলি, সেই বাচ্চাগুলোকে আমরা ভিটামিন ডি সাপ্লিমেন্টেশন দিই, কারণ ভিটামিন ডির সাথে আমাদের একটা রিকেটস এর একটা রিলেশন আছে। তো এই জন্য আমরা ভিটামিন ডি সাপ্লিমেন্টেশন দিয়ে দিই, যে তার জন্য রিকেটস এই ধরনের প্রবলেম না হয়। আমাদের ব্রেস্ট মিল্কে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস থাকে, সেটা হলো লাইপেজ। যে এটা আমাদের অপটিমাম অ্যামাউন্টে থাকার ফলে আমাদের কি হয়, এসেনশিয়াল ফর ফ্যাট ডাইজেশন। সো ফ্যাট ডাইজেশন যেহেতু হয়, ফ্যাট আমার ঠিকঠাক পরিমাণে থাকলে আমার প্রোটিন যেটা আছে সেটা ব্রেকডাউন হয় না। আলটিমেটলি দেখা যাচ্ছে যে এই ফ্যাটগুলো আমাদের বাচ্চাদের ওয়েট গেইনে হেল্প করে, ওয়েট গেইন হয়, তার গ্রোথ হয়, এইগুলাতে সে হেল্প করে। তো তাহলে এই কয়েকটা রিমার্কেবল জিনিস কিন্তু আল্লাহ তাআলা আমাদের ব্রেস্ট মিল্কের মাধ্যমে বাচ্চাদের শরীরে পৌঁছায় দিচ্ছে। এই জন্য ব্রেস্ট মিল্ক করানোর গুরুত্ব অসম্ভব লেভেলে বেশি, এবং এই পার্থক্যগুলোর জন্যই আসলে এখান থেকে প্রশ্নটা আসে। তাহলে যে আলোচনাগুলো হলো আপনারা সেগুলো একটু মার্ক করে রাখবেন যে এখান থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে। এখন আমরা আর একটা টপিক পড়বো, সেটা হলো পজিশন এবং অ্যাটাচমেন্ট। এই যে ব্রেস্ট মিল্ক সে পাইলো, এটা সাকসেসফুল ব্রেস্ট ফিডিং এর জন্য প্রপার পজিশন এবং গুড অ্যাটাচমেন্ট ফর বেবি উইথ মাদার অ্যান্ড হার ব্রেস্ট আর ইম্পর্টেন্ট। আমরা বুঝতে পারছি অ্যাটাচমেন্ট হবে হলো বাচ্চা এবং ব্রেস্ট মিল্কের ভিতরে, আর পজিশন হবে বাচ্চা যে বুকের দুধটা খাবে সে কোন পজিশনে থাকবে, এইটা আমরা সহজেই বুঝতে পারছি। তাহলে তার পজিশনটা কেমন হবে? প্রপার পজিশন, বডি ইজ ফুলি সাপোর্টেড। বাচ্চাকে এমন ভাবে ধরতে হবে যেন তার বডিটা ফুলি সাপোর্ট থাকে। দ্বিতীয় পয়েন্ট হলো বডি ক্লোজ টু মাদার, যতটা সম্ভব মায়ের কাছাকাছি বাচ্চাকে নিয়ে এসে রাখতে হবে। এরপরে স্ট্রেট হেড অ্যান্ড বডি, এই ছবিটা আমরা একটু দেখি যে আমাদের যেটা মনে রাখতে হবে, হেড, বাটক এবং এই যে লোয়ার লিপ, এটা একটা স্ট্রেট লাইন করবে। ওকে, এটা হলো যদি স্ট্রেট লাইন করে তাহলে বুঝতে হবে যে হ্যাঁ ঠিক আছে, আর যদি না করে তাহলে সেটা শেখাই দিতে হবে। আচ্ছা, এই ছবিটা আসলে দেখলে আপনাদের অনেকটাই মনে থেকে যাবে যে দেখেন বাচ্চা মায়ের এই হাত দিয়ে বাচ্চার বডিটাকে একেবারেই ফুলি সাপোর্ট করে রাখছে। হ্যাঁ, এই হাত দিয়ে বাচ্চার মায়ের বডিটা ফুলি সাপোর্ট হয়ে আছে।
2 নম্বর পয়েন্টটা আমরা একটু দেখেন, ছবির সাথে মিলাই নাই, তাহলে আপনাদের পড়াটা সহজ হয়ে যাবে। 2 নম্বর হলো বাচ্চা এবং বাচ্চার মা খুব ক্লোজলি বন্ডিং আছে, বাচ্চার বডিটা স্ট্রেট হয়ে আছে এবং বাচ্চার ফেসটা ফেসিং ব্রেস্ট নোজ অপোজিট টু নিপল। দেখছেন এই পজিশনটা খেয়াল করেন, জাস্ট অপোজিট টু নিপল। আসলে আমরা রুটিং রিফ্লেক্স পড়ছি তাই না, রুটিং রিফ্লেক্স, তারপরে সাকিং রিফ্লেক্স, হ্যাঁ এরকম অনেকগুলা রিফ্লেক্স পড়ছি। তো অ্যাকচুয়ালি বাচ্চার যত কাছে নিপল থাকবে সে তত সেই দ্রুত নিপলের কাছে যেতে পারবে এবং তাই সে তার সাকিংটা শুরু করতে পারবে। তাহলে এই চারটা পয়েন্ট, বডি ইজ ফুলি সাপোর্টেড, বডি ক্লোজ টু মাদার, স্ট্রেট হেড এন্ড বডি, এবং ফেসিং ব্রেস্ট নোজ অপোজিট টু নিপল, এই কয়েকটা জিনিস আমাদের এখানে মাথায় রাখতে হবে। এখন আসে গুড অ্যাটাচমেন্ট। তাহলে আমরা কি বলছি, ব্রেস্টের সাথে বাচ্চার যে মাউথ এর যে অ্যাটাচমেন্ট হবে সেটাকে আমরা অ্যাটাচমেন্ট বলবো। তাহলে আপনি প্রথমে বাচ্চাকে পজিশনিং করে নিলেন, এরপরে অ্যাটাচমেন্ট আমার হতে হবে। তাহলে প্রথমেই হলো বেবিস চিন ইজ টাচিং দ্য ব্রেস্ট। দেখেন এই ছবিটা মনে রাখবেন, চিন ইজ টাচিং দ্য ব্রেস্ট, এই পয়েন্টটা খেয়াল করেন, এটা হলো 1 নম্বর পয়েন্ট। বেবিস মাউথ ইজ ওপেন ওয়াইডলি, দেখছেন বড় করে হা করে থাকবে, যত বড় হা করবে সে তত বেশি অ্যারিওলা, যেখান থেকে মিলগুলো আসবে সেটা সে কাভার আপ করতে পারবে এবং সে তত বেশি ব্রেস্ট মিল্কটা সাক করতে পারবে। বেবিস লোয়ার লিপ টার্ন আউটওয়ার্ড, এই ছবিতেই আমরা দেখতে পাচ্ছি বেবিস লোয়ার লিপটা বাইরের দিকে বের হয়ে আছে, হ্যাঁ টার্ন আউটওয়ার্ড। আর বেবিস মোর অ্যারিওলা সিন অ্যাবাভ দেন বিলো, ঠিক আছে, মোর অ্যারিওলা সিন অ্যাবাভ দেন বিলো। তাহলে এটা একটা মনে রাখতে হবে, এই দুইটা পয়েন্ট থেকে প্যাচ লাগে যে বেবিস লোয়ার লিপ ইজ টার্ন আউটওয়ার্ড, তাহলে লোয়ার এল ও এল লল, আমরা অনেক সময় লাফ অফ লাভস নাকি জানি বলে, লট অফ লাভস নাকি, তো লোয়ার লিপ আউটওয়ার্ড, ঠিক আছে লল। আর মোর অ্যারিওলা সিন অ্যাবাভ দেন বিলো, তাহলে মোর অ্যারিওলা অ্যাবাভ, মা নাকি মায়ের সাথে বাচ্চার একটা ভালো সম্পর্ক, তাহলে মোর অ্যারিওলা অ্যাবাভ। আর লল থেকে কি, লোয়ার লিপ টার্ন আউটওয়ার্ড, তাহলে মায়ের সাথে বাচ্চা ভালো একটা বন্ডিং থাকে, সেখান থেকে আমরা মনে রাখতে পারি মা, তাহলে মোর অ্যারিওলা অ্যাবাভ, আর হলো লল দিয়ে মনে রাখতে পারি লোয়ার লিপ টার্ন আউটওয়ার্ড। তাহলে এই দুইটা পয়েন্টই আসলে অ্যাকচুয়ালি মেইনলি প্যাচ লাগে, এছাড়া মোটামুটি বাকিগুলো মনে থাকে, হ্যাঁ মনে থাকে। তো তাহলে এই দুইটা টপিকস কিন্তু আপনার পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আসলে ব্রেস্ট কি বলে যে অ্যাটাচমেন্ট এবং পজিশনিং থেকে পরীক্ষাতে ইনভেরিবলি কোশ্চেন আসে, ইনভেরিবলি প্রতি আপনি রেসিডেন্সি বলেন ডিপ্লোমা বলেন যে কোনো কোশ্চেন একটা খুইলা বসেন, দেখবেন যে এখান থেকে প্রতি বছর ঘোরাফেরা প্রশ্ন আসছে, কোনো না কোনো পরীক্ষাতে প্রশ্ন আসছে। তো এই জন্য এই পয়েন্টগুলো সবসময় টোটাল মুখস্থ রাখতে হবে এবং এগুলো ডে টু ডে প্র্যাকটিসে লাগে অ্যাকচুয়ালি। তো এই হলো মোটামুটি আমাদের আজকের ডিসকাশন। তো আশা করি আপনার কোশ্চেন প্যাটার্নটা বুঝতে পারছেন। কোশ্চেন প্যাটার্ন বুঝতে পারলে আপনার পড়াটা সহজ হয়ে যাবে। এটা হলো কোশ্চেন প্যাটার্ন বোঝাটা আপনাদের জন্য একটা ইম্পর্টেন্ট ব্যাপার, যে আপনি কোশ্চেনটা ঠিকভাবে ধরতে পারছেন কিনা। তো আজকের আলোচনা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।